দুইটা ভেক্টর রাশির মান যথাক্রমে ৮ ও ৬ একক এরা পরস্পর ৩০ ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে তাদের ভেক্টর গুণফল কত হবে? সো ভেক্টর গুণফল পি ক্রস কিউ যদি আমরা বের করি তাহলে আমরা জানি পি কিউ সাইন থিটা হচ্ছে ভেক্টর গুণফলের মান। সো সেটা যদি আমরা এখন বসাই, পি এর মান হচ্ছে ৮, কিউর মান হচ্ছে ৬, আর তারপর আমাদের সাইন 30 ডিগ্রি এখানে নিতে হবে। সো আমরা জানি সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তার মানে হাফ ইন্টু 48, তার মানে আমাদের অ্যান্সার হবে কত? 24। কুলম্বের ক্ষেত্রে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? সো কুলম্বের সূত্র যেটা ছিল আমাদের, যে দুইটা চার্জের মধ্যেকার আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু কে। সো এই যে ইকুয়েশনটা, সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? তার মানে আমরা কি যেই কোনো ধরনের চার্জের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো কি না? এখন আমরা যদি কুলম্বের সূত্রের শর্তগুলো যদি মনে রাখি, কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। সো বিন্দু চার্জ মানে হচ্ছে তোমার চার্জের মান যতই হোক, সে সাপোজ কিউর মান 100 কুলম থাকুক বা -100 কুলম থাকুক বা 10⁻20 কুলম থাকুক, সো যত পরিমাণেরই তোমার চার্জ থাকুক না কেন, তোমার ওই চার্জটা একটা বিন্দুতে অবস্থান করতে হবে। কিন্তু ক্ষুদ্র চার্জ যে জিনিসটা, সেটা ধরো 0.01 কুলম্ব ধরো আমরা চার্জের একটা মান নিলাম, কিন্তু এই ক্ষুদ্র চার্জটা যদি একটা বড় একটা গোলকের ভিতরে এরকম ছড়ানো অবস্থায় থাকে তার পৃষ্ঠে, সো ওইটার জন্য আবার কুলম্বের সূত্র অ্যাপ্লাই হবে না। সো তোমার চার্জের মান যাই হোক, তোমার সেটা বিন্দু চার্জ হইতে হবে বা একটা বিন্দুতে কাজ করতে হবে, বা চার্জগুলো একই বিন্দুতে তারা পুঞ্জীভূত হবে। সো বিন্দু চার্জের জন্যই কুলম্বের সূত্র প্রযোজ্য। আচ্ছা, ফোকাস দূরত্ব যদি 100 সেন্টিমিটার হয়, 1000 সেন্টিমিটার হয়, তাহলে উত্তল লেন্সের ক্ষমতা কত? সো আমরা জানি যে কোনো লেন্সের জন্য ক্ষমতার যে ইকুয়েশন, সেই ক্ষমতা সেটা হবে 1/f, যেখানে আমরা যদি এখানে এসআই ইউনিটে যদি আমরা বসাই, এফ এর ভ্যালু 10 মিটার হবে, যেটা হচ্ছে 0.1 ডিবাই। সো এটা হচ্ছে তোমার ক্ষমতার ভ্যালু। সো এই ক্ষমতার ভ্যালুর যে ইকুয়েশনটা যে আমরা লিখলাম, এটা উত্তল লেন্সের জন্য যেরকম সত্য, এটা কিন্তু অবতল লেন্সের জন্য কিন্তু সত্য। সো উত্তল লেন্স, অবতল লেন্স, দুই ধরনের লেন্সের জন্য ইকুয়েশন সেম, শুধুমাত্র তাদের চিহ্ন ভিন্ন হয়। উত্তল লেন্সের জন্য তোমার ক্ষমতাটা হয় পজিটিভ, আর অবতল লেন্সের জন্য হয় কি নেগেটিভ। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে +0.1 ডিবাই। এখানে ডি যেটা, ডায়োপ্টার, এখানে ডি হচ্ছে তোমার লেন্সের ক্ষমতার ইউনিট। স্থির অবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, তার চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অর্থাৎ সে স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তাহলে সে একটা নির্দিষ্ট ত্বরণে সামনের দিকে যাইতেছে, তাহলে তার চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে আমরা যদি ইকুয়েশনে যদি লিখি যে এততম সেকেন্ডে, চতুর্থ সেকেন্ড বা পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত যে ডিস্টেন্স, সেটার যে ইকুয়েশন সেটা হচ্ছে ইউ প্লাস হাফ অফ 2t - 1 ইন্টু এ। তাহলে এখন যদি আমরা চতুর্থ সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, ইউ তো 0, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 - 1 ইন্টু এ। তার মানে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে হবে কত? 4 দুগুণে 8, 8-এর অর্ধেক, 8 থেকে 1 বিয়োগ দিলে 7, অর্থাৎ 7/2a s/4, এবং s/3 যদি আমরা বের করি, হাফ ইন্টু 3 ইন্টু 2 - 1 ইন্টু এ, বা যেটা হবে তোমার 5/2 ইন্টু এ। তাহলে তুমি যদি এখন অনুপাত বের করো, s4 অনুপাত s3, যেহেতু তোমার প্রথমে চতুর্থ পরে তৃতীয়, তাহলে সেটা হবে 7/2a অনুপাত 5/2a, যেটাকে তুমি 7:5 লিখতে পারো। তো এই ইকুয়েশনটা যদি তোমার মনে থাকে, তাহলে প্রশ্নের পাশে ছোট্ট করে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। কোন শব্দর তীব্রতায় কানের শ্রুতি যন্ত্রণা শুনতে? অর্থাৎ তুমি কানে একেবারে শ্রুতি যন্ত্রণা অনুভূত করবা কত ডেসিবেলে? সো এটার অ্যান্সার হচ্ছে 120 ডেসিবেল। তো এই ডেসিবেল যখন হবে, তখন আমাদের কানে শ্রুতি যন্ত্রণা অনুভূত হয়। আচ্ছা, তারপর আসি খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি হয়? সো আমরা জানি এন্ট্রপি মানে কি, এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা, এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা। সো বিশৃঙ্খলা যেখানে বেশি হবে, সেখানে এন্ট্রপি কি হবে?
সেখানে এন্ট্রপিও বেশি হবে। সো আমাদের যে অপশনগুলো আছে সেগুলো যদি খেয়াল করি, কঠিন, তরল এবং দুইটাই গ্যাসের নাম আমাদের বলা আছে। একটা হচ্ছে মিথেন গ্যাস, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। সো আমরা তার অ্যাটমিক যে স্ট্রাকচার বা গাঠনিক যে সংকেতগুলো কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ, সেটা থেকে ইজিলি বুঝতে পারি যে কঠিন পদার্থের যেই অ্যাটমগুলো তারা কম্প্যাক্ট অবস্থায় থাকে, তরলগুলা কঠিন থেকে আরেকটু বেশি কম্প্যাক্ট, আরেকটু লেস কম্প্যাক্ট অবস্থায় থাকে। অর্থাৎ কঠিনে তোমার ডিসঅর্ডার কম বা এখানে বিশৃঙ্খলা কম, কিন্তু তরলের ক্ষেত্রে কঠিনের তুলনায় বিশৃঙ্খলা বেশি। আবার তরলের তুলনায় গ্যাসের ভিতরে বিশৃঙ্খলা খুবই বেশি, কারণ গ্যাসীয় পরমাণুগুলা খুবই র্যান্ডমলি ছোটাছুটি করে, দূরে দূরে থাকে তারা। তাইলে আমাদের গ্যাসীয় পদার্থ যেই দুইটা আছে এখানে, এর মধ্যে থেকে আমাদের দেখতে হবে কোনটার ভিতরে র্যান্ডমনেস সবচেয়ে বেশি। সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা তুমি তাদের সংকেতটা দেখলেই বুঝতে পারবা। অক্সিজেন, এটার ভিতরে দুইটা মাত্র অ্যাটম আছে। আর মিথেন, তার ভিতরে চারটা অ্যাটম আছে, সরি টোটাল 5টা অ্যাটম আছে, একটা কার্বন, 4টা হাইড্রোজেন। সো একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন যখন একটা ওরিয়েন্টেশনে আসে, তখন এই স্ট্রাকচারের জন্য তোমার র্যান্ডমনেস সবচেয়ে বেশি পাই আমরা। সো যেটাতে অ্যাটম নাম্বার সবচেয়ে বেশি, সেটার এন্ট্রপি কী হবে? বেশি হবে। সো তার আগে তোমার আগে কঠিন, তরল, গ্যাসীয় সেটা আগে সিলেক্ট করতে হবে। সেটা থেকে যদি গ্যাসীয় যদি দুইটা অপশানে থাকে, তাহলে সেটা থেকে তোমাকে আবার দেখতে হবে যে কোনটার ভিতরে অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি আছে বা অ্যাটম। আচ্ছা, তারপর হচ্ছে এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার। সো আমরা জানি আলোকবর্ষ জিনিসটা কি। আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তার আলোকবর্ষ। সো এক বছর মানে হচ্ছে 365 দিন। 365 দিন মানে হচ্ছে প্রতিদিন মানে 24 ঘন্টা, আর একদিনে 3600 সেকেন্ড, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে এই যেই আমাদের সময়টা, এই সময় আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সে সামনের দিকে যাইতে থাকবে। তাহলে এই এক বছরে সে যেই ডিস্টেন্সটা যাবে সেটাকে আমরা কি বলি? আলোকবর্ষ বলি। এবং এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর তো নাই, সো এই ভ্যালুটা তোমার মুখস্থ রাখতে হবে। সেটা তোমার আসবে 9.4 × 10⁻15 মিটার। সো মিটার ইউনিটে আসবে এত, তো কিলোমিটার যদি নাও 10⁻12 হবে তোমার অ্যান্সার। নিচের কোনটি অসংরক্ষণশীল বল? সো অসংরক্ষণশীল বল মানে কি? যেটা দ্বারা তোমার, যেই বল দ্বারা তুমি যদি একটা প্রসেসে তাকে স্মরণ ঘটাও, বা যেই প্রসেসে যে কৃতকাজ যেটা পাও, অন্য প্রসেসে যদি তুমি ফিরে আসো, তাহলে টোটাল যে কৃতকাজ হবে সেটা শূন্য যদি না হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা সেটাকে বলি কি? অসংরক্ষণশীল বল। কিন্তু আমরা জানি অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, স্প্রিং বল একটা সংরক্ষণশীল বল, তড়িৎ বল একটা সংরক্ষণশীল বল, এবং সান্দ্র বল একটা অসংরক্ষণশীল বল। একটি বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে যদি নিক্ষিপ্ত হয়, তাহলে এটি কত সময় ধরে শূন্যে থাকে? তার মানে তুমি যদি বস্তু একটাকে নিক্ষেপ করো উপরের দিকে, সে কী করবে? প্রথমে উপরে একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে, পৌঁছানোর পর সে আবার কি নিচে নামবে। তাহলে সে ওঠার সময় কিছু একটা সময় লাগবে, নামার সময় কিছু একটা সময় লাগবে, যেটা আমরা জানি দুইটাই সমান হয়। তার মানে তোমাদের এখানে কি বের করতে হবে? যে এটার মোট বিচরণকাল কত। সো বিচরণকালের যে ইকুয়েশন আমরা জানি যে টোটাল টি, সেটা হবে 2u/g। তাহলে 2 × 4.9 / 9.8। সো 4.9কে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে হবে 9.8। তাহলে যদি ভাগ দাও সেটা হবে কি? 1 সেকেন্ডই হবে আমাদের কি অ্যান্সার। স্থিতিশীল অবস্থা থেকে একটা বস্তুকে 5 সেকেন্ডে 187.5 মিটার পথ যদি অতিক্রম করে, তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি আমাদের 0 বলা আছে, আমাদের সরণের ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমাদের সময় কিন্তু দেওয়া আছে, এবং আমাদের কি বের করতে বলছে? এ। তাহলে এই 4টা রাশি ব্যবহার করে আমরা কোন ইকুয়েশনটা আমরা চিন্তা করতে পারি মাথার ভিতরে? সেটা হচ্ছে s = ut + ½ যেখানে ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0, সো এই পুরো টার্মটা কি হবে? 0 হবে। তাহলে তোমার যদি এখন a এর ভ্যালু বের করার দরকার হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে 2s/t²। 2s মানে 2 × 187.5 / t²। টির মান তো 5 সেকেন্ড, তার মানে হচ্ছে 25। সো আমরা যদি এই দুটাকে গুণ দিই, সেটা হবে 375/25। এবং 25-এর নামটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে 15 × 25 হয় কত? 375। তার মানে তোমার রেজাল্ট হবে 15 মিটার
পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তাপের যান্ত্রিক সমতার একক কী? সো আমরা জানি তাপের যান্ত্রিক সমতা যে ইকুয়ালস ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, যেখানে আমাদের ডাব্লিউকে জুল ইউনিটে বসাইতে হয় এবং কিউকে ক্যালোরি ইউনিটে বসাইতে হয়। তাহলে জুল পার ক্যালোরি এটাই হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক সমতার ইউনিট। আচ্ছা, একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে একটা নির্দিষ্ট পরিমাণ, যেখানে তাহলে এই সেন্টিমিটার যদি হয় তার গোলকের ব্যাসার্ধ, তাহলে তার আয়তনের শতকরা ত্রুটি কত হবে? সো শতকরা ত্রুটির যে ইকুয়েশনগুলো সেগুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, সো আমরা প্রথমে জিনিসটা এভাবে লিখব যে ভলিউমের ইকুয়েশন আমরা লিখি একটা গোলকের জন্য 4/3 পাই আর কিউব, বাট এখানে যেহেতু ডি দেওয়া আছে ব্যাসার্ধ, সেটা ডি দিয়ে লিখলাম আমরা ব্যাসার্ধটা, সমস্যা নেই। সো এখন শতকরা ত্রুটি যে জিনিসটা বোঝাবে সেটা হচ্ছে এরকম, ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস ডি কিউব। এই জিনিসটা যদি তুমি ডেল্টা ডি লেখো আর নিচে লিখবো ক্যাপিটাল ডি ইন্টু উপরে যে পাওয়ারটা থাকবে যে জিনিসটা সেটার সাথে এখানে মাল্টিপ্লিকেশন হবে 3, যেখানে ডেল্টা ডি হচ্ছে কি তোমার ব্যাসার্ধ পরিমাপে যেই জিনিসটা ত্রুটি থাকে, ত্রুটি বলতে প্লাস মাইনাস দিয়ে যে জিনিসটা লেখা হয় একটা সংখ্যার সাথে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার ত্রুটি বোঝায়। তাহলে সেই ডেল্টা ডি এর ভ্যালু এখানে 0.1, এটা হচ্ছে তোমার ডেল্টা ডি। তাহলে 0.1 হবে উপরে, আর ক্যাপিটাল ডি কোনটা, সরি স্মল ডি কোনটা, সেটা হচ্ছে তোমার যেটা অ্যাকচুয়াল ভ্যালু, যেটা থেকে প্লাস মাইনাস হয়ে যে জিনিসটা বাদ যাবে সেটা তোমার ডেল্টা ডি, এবং যেই জিনিসটা মেইন সেটা হচ্ছে তোমার ডি। তাহলে এইটা ইন্টু 3, তার মানে তুমি যদি এখানে কাটাকাটি করো তো 0.03 আসবে তোমার ডেল্টা ভি। এখন এই জিনিসটা আসছে তোমার ত্রুটি। সো এই ত্রুটিটা যদি তুমি শতকরাতে প্রকাশ করতে যাও তাহলে সেটা হবে কত, 3%। 100 দিয়ে গুণ দিলেই পার্সেন্টেজে প্রকাশ হয়ে যাবে। ওকে, মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করো, অর্থাৎ এই ভেক্টরটাকে যদি তুমি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা? আমরা এটা জানি যে এ ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর পাবো আমরা। ওকে, দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে এদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? সো আমরা জানি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের যে ইকুয়েশন, তোমার তরঙ্গ দৈর্ঘ্য ডিসপ্রপোর্শনাল হয় তোমার কম্পাঙ্কের। সো কম্পাঙ্কের অনুপাত যদি 5:6 হয় তাহলে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অবশ্যই 6:5। তাহলে 6:5ই তোমার অ্যান্সার। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ যদি থেমে যায় তাহলে পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কেমন হবে? সো এটা খুবই একটা টেকনিক্যাল কোয়েশ্চেন। সেটার জন্য তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবী যদি ঘুরে বা তার যে আহ্নিক গতি থাকে, পৃথিবীর আহ্নিক গতির কারণে আমরা স্বভাবত যেই ওজনটা ফিল করি সেটা কিন্তু আমাদের, মনে করো অ্যাকচুয়াল যে ওজন সেটা কিন্তু না। জিনিসটা কীভাবে বুঝবা, সেটা হচ্ছে এরকম যে তোমরা তো জানো যে জি ল্যামডা, পৃথিবীর ঘোরার কারণে যে আহ্নিক গতি থাকে, সেই আহ্নিক গতির কারণে কিছু পরিমাণ অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়। সেই হ্রাস পাওয়া যে অভিকর্ষ ত্বরণ বা পরিবর্তিত যে অভিকর্ষ ত্বরণ, সেটার ইকুয়েশন কি, জি ল্যামডা ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, মনে আছে? সো এই ইকুয়েশন যদি তুমি এম দিয়ে গুণ দিয়ে দাও তাহলে কিন্তু এই জিনিসটাকে তুমি লিখতে পারো কি, ডাব্লিউ অ্যাকচুয়াল। সো ডাব্লিউ অ্যাকচুয়াল ইকুয়ালস ডাব্লিউ নট মাইনাস রিডিউসড ডাব্লিউ। সো এই যে এম ইন্টু এই জায়গাটা আগে ছিল কি, অভিকর্ষ ত্বরণ থেকে কিছু পরিমাণ জিনিস বাদ দিতেছি। সো আমরা যদি একক সমতাও জিনিসটা যদি মনে রাখি যে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, মিটার পার সেকেন্ড ইনভার্স 2 অভিকর্ষ ত্বরণের ইউনিট, তাহলে সেম একক থেকে তো তুমি সেম একক জিনিসে বাদ দিতে পারবা। যেমন 1 মিটার থেকে তুমি 0.5 মিটারই বাদ দিতে পারবা, তুমি কিন্তু 1 মিটার থেকে 0.5 কেজি কিন্তু বাদ দিতে পারবা না। তার মানে প্রথমে যে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ছিল, এটা যেরকম মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু মিটার পার সেকেন্ড ইনভার্স 2, সরি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটাও মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে দুইটাই তোমার অভিকর্ষ ত্বরণ বোঝায়। তাহলে যেই জিনিসটা তোমার বাদ যাইতেছে তোমার এক ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ আমরা যেটাকে ধরি সচরাচর, তাহলে সেই জায়গাটা কি, তোমার বাদকৃত অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবী যদি কোনো ঘূর্ণন না থাকে তো তোমার ওমেগার ভ্যালুটা হবে 0। সো ওমেগার ভ্যালু যদি তোমার 0 হয় তখন ঘটবেটা কি, ওমেগার ভ্যালু 0 হলে তোমার কোনো ওজনই কোনো হ্রাস পাবে না। অর্থাৎ তুমি যেই ওজনটা বর্তমানে ফিল করতেছো নিজের ঘরের ভিতরে বৈশা, সেই ওজনটা যেই ওজনটা ফিল করতেছো সেটা হচ্ছে এই যে বাদ যাওয়া একটা ওজন। সো এটা তো তোমার অ্যাকচুয়াল ওজন যেটা তুমি ফিল করতেছো। তাহলে তোমার এই যে জিনিসটা যদি বাদ না যাইতো
তাহলে কি তুমি আর একটু বেশি ওজন ফিল করতে না? এমজি পরিমাণ, যেহেতু এটা আছে এই কারণে এমজি থেকে কিছু বাদ যাওয়ার পরে যে ওজনটা আছে সেটা ফিল করতেছে এখন। তাহলে এই টার্মটা যদি না থাকতো তাহলে কি বড় বেশি যে ওজন সেটা ফিল করতে না এমজি, তার মানে এখানে বস্তুর ওজন কেমন হবে? বৃদ্ধি পাবে। ওকে, সরল দোলকের সাম্যাবস্থায় নিচের কোনটি সর্বোচ্চ হয়? সো আমরা জানি সাম্যাবস্থা মানে হচ্ছে সরল দোলক যখন এই পজিশনে আসে, সো সরল দোলক তাকে যদি একটা সর্বোচ্চ বিস্তার নিয়ে ছেড়ে দিই তো সে এইভাবে সরল চলনিত গতিতে আবর্তন করতে থাকে। তাহলে এই যে অবস্থানটা সেটা হচ্ছে তার কি সর্বোচ্চ উচ্চতা, এখানে তার বিস্তার, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এই সাম্যাবস্থার ভিতরে আমরা জানি তার ভ্যালোসিটি হয় কি ম্যাক্সিমাম, আর ত্বরণ হয় সর্বনিম্ন। এই পজিশনে তার ভ্যালোসিটি 0, বাট ত্বরণ সর্বোচ্চ। সো এখানে সাম্যাবস্থায় হবে কি বেগ সর্বোচ্চ। গ্যালভানোমিটারে শান্ট ব্যবহারের উদ্দেশ্য কি? সো গ্যালভানোমিটারে শান্ট ব্যবহারের একটাই উদ্দেশ্য, সে সাপোজ এটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার। সো গ্যালভানোমিটারে একটা নির্দিষ্ট একটা রেটিং থাকে, যে রেটিংয়ের বেশি যদি গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সে সাপোজ 10 এম্পিয়ার হচ্ছে তার রেটিং, তার মানে তুমি যদি 50 এম্পিয়ার এই গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ করতে চাও তাহলে মিটারটা নষ্ট হয়ে যাবে। এটার কারণে আমরা একটা ছোট্ট একটা শান্ট অ্যাড করি। শান্ট অ্যাড করলে কি হয়, এটার যেহেতু রেজিস্ট্যান্স কম, তাহলে যে কারেন্টটা আসতেছে 50 এম্পিয়ার তার বেশিরভাগ কারেন্টই শান্টের ভিতরে চলে যাচ্ছে, কারণ রেজিস্ট্যান্স তো কম। তাহলে যতটুকু এম্পিয়ার এই তোমার গ্যালভানোমিটারটা ধারণ করতে পারবে, ঠিক ততটুকু এম্পিয়ারই সেই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে পাস করাইতেছে। এবং সেই অনুযায়ী আমরা এখানে শান্টটা ইউজ করি, যে যতটা তার ম্যাক্সিমাম ভ্যালু সেই অনুযায়ী যাতে এটার ভিতর দিয়ে যায়, সেই অনুযায়ী ডিজাইন করেই আমরা শান্টের যে ভ্যালু এখানে সেটা ইনপুট দিই। তার মানে গ্যালভানোমিটারের শান্ট ব্যবহারের একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমার গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাতে কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যায়, অর্থাৎ যেটা রিকোয়ার্ড আর কি সেটা যায় যাতে। ওকে, ভূচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? সো ভূচুম্বকত্বের মৌলিক উপাদান 3টি। এটা আমাদের চুম্বকত্ব যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে আসছে। উন্নত প্রজাতির বীজ তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? সেগুলো তুমি জ্ঞানমূলক কোয়েশ্চেন, এগুলো একটু মনে রাখবা। সো রেডিও আইসোটোপ সেটা তোমার উন্নত প্রজাতির বীজ তৈরিতে ইউজ হয়। আচ্ছা, 0°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 4.5 মিলিমিটার, পারদ চাপ হলে 40°C জলীয় বাষ্পের চাপ কত? সো এই যে আমাদের এখানে যে কোয়েশ্চেনটা আসছে এটা তোমার ক্লসিয়াস ক্ল্যাপিরন ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে তোমার সলভ করতে হয়, বাট এই ইকুয়েশন দিয়ে তোমাদের জানা নেই বা এই ইকুয়েশন সম্পর্কিত কোনো ধারণা তোমরা পাও না। সো এই কারণে এই যে এই টাইপের যে ম্যাথগুলা বা এমসিকিউগুলো এগুলো তোমাদের একটু মেমোরাইজ করে রাখতে হয়। সো 40°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 55 মিলিমিটার, পারদ চাপ। সো এটা একটু মুখস্থ টাইপের আর কি ম্যাথ।